হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কোভিড স্টাডি। তো আজকে আমরা লুসেন্ট কেমিস্ট্রির অ্যাটমিক স্ট্রাকচারের পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর আগে পার্ট 1 ভিডিও তোমরা যদি না দেখে থাকো তো নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এর আগের ভিডিওতে আমরা নেচার অফ লাইট এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে আলোচনা করেছিলাম। তো এরপরে আজকে আমরা ওয়েভলেন্থ থেকে শুরু করব। তো ওয়েভলেন্থ বা তরঙ্গদৈর্ঘ্য ব্যাপারটা কি দেখে নেওয়া যাক। মনে করো এটা একটা ওয়েভ, এভাবে করে মনে করো কোনো একটা তরঙ্গ দৈর্ঘ্য যাচ্ছে। উপরেরগুলো কি হয়? উপরেরগুলো হয় ক্রাস্ট আর নিচেরগুলো হয় ট্রাফ, যাকে টি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, উপরেরগুলো ক্রাস্ট আর নিচের ট্রাফ। তো ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য মানে তোমরা হতে পারে সেটা যে কোনো দুটো ক্রাস্টের মধ্যে দৈর্ঘ্য, ঠিক এই দৈর্ঘ্যটা নিতে পারো। এর কালার চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি, তোমরা এই দৈর্ঘ্য দেখিয়ে দিতে পারো, অথবা নিচে যে দুটো ট্রাফের মধ্যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্য দেখিয়ে দিতে পারো, অথবা এখান থেকে এই যে দৈর্ঘ্য ঠিক এতটা দিতে পারো। মানে একটা পূর্ণ ওয়েভ চাই, পূর্ণ ওয়েভ সবসময় নেওয়া হয়। ঠিক এই দুটো দৈর্ঘ্য হতে পারে ল্যামডা, নিচের দৈর্ঘ্য হতে পারে ল্যামডা, অথবা এই দৈর্ঘ্য হতে পারে ল্যামডা। মানে তরঙ্গ দৈর্ঘ্য কি? দেখো, দ্য ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ ক্রিয়েস্ট অর ট্রাফস ইজ কল্ড ওয়েভলেন্থ, ইট ইজ ডিনোটেড বাই ল্যামডা। তো ফ্রেন্ডস, এখানে ল্যামডা হচ্ছে একটা গ্রিক অক্ষর ল্যামডা, যেটা উল্টো ওয়াইয়ের মতো দেখতে। এটা হচ্ছে ল্যামডা, এটাকে ওয়েভলেন্থের হিসেবে ব্যবহার করা হয়। তো এই যে ল্যামডা বা দৈর্ঘ্যের একক, একে মিটার এককে এবং সিজিএসে সেন্টিমিটার এককে প্রকাশ করা হয়। তো ফ্রেন্ডস, বেশিরভাগ ক্ষেত্রে যেসব সূক্ষ্ম পরমাণুর ক্ষেত্রে তো সূক্ষ্ম তরঙ্গদৈর্ঘ্য হয়। তো সেক্ষেত্রে সূক্ষ্ম হিসাব পরিমাপের জন্য এই তরঙ্গদৈর্ঘ্যটাকে অ্যাংস্ট্রম এককে, মাইক্রোন এককে, ন্যানোমিটার এককে এবং পিকোমিটার এককে প্রকাশ করা হয়। তো মনে রাখবে, এক অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 মিটার, এক মাইক্রোন মানে হচ্ছে 10⁻⁻6 মিটার, এক ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁹ মিটার, আর এক পিকোমিটার ইকুয়াল টু 10⁻12 মিটার। তো এরপর দেখো ফ্রিকোয়েন্সি আছে, নেক্সট আমরা আলোচনা করব ফ্রিকোয়েন্সি। তো ফ্রেন্ডস, ফ্রিকোয়েন্সিকে কোথাও এফ দ্বারা, কোথাও এন দ্বারা, কিংবা এখানে নিউ দ্বারা এভাবে প্রকাশ করা হয় ফ্রিকোয়েন্সিকে। তো দেখো, ফ্রিকোয়েন্সি মানে কি? কম্পাঙ্ক। দ্য নাম্বার অফ ওয়েভস পাসিং থ্রু এ পয়েন্ট ইন 1 সেকেন্ড ইজ কল্ড ফ্রিকোয়েন্সি। অর্থাৎ যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যতগুলি ওয়েভ পাস করে, 1 সেকেন্ডে যতগুলি ওয়েভ পাস করে তাকেই বলা হয় ফ্রিকোয়েন্সি। দেখো, ইট ইজ ডিনোটেড বাই নিউ, এটা হচ্ছে নিউ। দ্য ইউনিট অফ ফ্রিকোয়েন্সি ইজ সাইকেল পার সেকেন্ড, অথবা সেকেন্ড ইনভার্স বা হার্জ আমরা বলে থাকি। তো ফ্রেন্ডস, এসআই ইউনিট হচ্ছে হার্জ, ফ্রিকোয়েন্সির এসআই ইউনিট হচ্ছে হার্জ। সব থেকে বেশি হার্জ ব্যবহার করা হয়। আমরা যে শুনতে পাই সেটা হচ্ছে 20 থেকে 20,000 হার্জ। এটা হচ্ছে আমাদের শ্রুতি তরঙ্গ। এর নিচে যে তরঙ্গগুলো পড়বে, তো এর নিচে যেগুলো পড়বে লেস দেন পড়লে সেটা হবে কি? ইনফ্রাসনিক ওয়েভ। আর এর থেকে বেশি হলে সেটা হবে আলট্রাসনিক ওয়েভ। তো ফ্রেন্ডস, এবার দেখো ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বারটা কি? তো ওয়েভ নাম্বার হচ্ছে এই যে আমরা ওয়েভলেন্থ পেলাম, সেই ওয়েভলেন্থকেই যদি আমরা উল্টে দিই তাহলেই আমরা পেয়ে যাব ওয়েভ নাম্বার। দেখো এখানে কি বলা হচ্ছে, দ্য নাম্বার অফ ওয়েভলেন্থ হুইচ ক্যান বি অ্যাকমোডেটেড। তো ফ্রেন্ডস, অ্যাকোমোডেটেড মানে হচ্ছে সম্মিলিত করা বা বিভিন্ন ক্ষেত্রে একটা সমন্বয় মিটমাট করা, যাকে আমরা বলে থাকি অ্যাকোমোডেটেড। তো ফ্রেন্ডস, এই উচ্চারণটা স্পেলিংয়ে, ইংরেজিতে স্পেলিং এররে অনেক এসেছে, তোমরা ভালো করে স্পেলিংটা দেখে নেবে। ঠিক আছে, অ্যাকোমোডেট ডেট অবধিই থাকে। তো এটা ফ্রেন্ডস, এটা ইংলিশ স্পেলিং এর ক্ষেত্রে কি অনেকবার এসেছে, এটা তুমি ভালো করে দেখে নিতে পারো। ইন 1 সেন্টিমিটার লেন্থ অ্যালং দ্য ডাইরেকশন অফ প্রোপাগেশন ইজ কল্ড ওয়েভ নাম্বার। তো ফ্রেন্ডস, এখানে ওয়েভ নাম্বার মানে হচ্ছে শুধুমাত্র ওয়েভ লেন্থ থেকে উল্টে দিলেই আমরা ওয়েভ নাম্বার পেয়ে যাব। তো তোমরা এখানে এর একক হচ্ছে ওয়েভ লেন্থের উল্টে, ওয়েভ লেন্থ কী হয়? মিটার। তো এর উল্টো হয়ে যাবে মিটার ইনভার্স, এটা হবে, কিংবা সিজিএস হবে সেন্টিমিটার ইনভার্স, এভাবে প্রকাশ করা হয়। তো এবার দেখো, দ্য রিলেশন বিটুইন ভেলোসিটি অফ লাইট, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেন্থ। তো আমরা আগেই যেখানে পড়েছি, আমরা সবসময় একটা সূত্র জেনে থাকি, ভি ইকুয়াল টু হয় এন ল্যামডা। ভি ইকুয়াল টু এন ল্যামডা, যেখানে ভি হচ্ছে কোনো একটা তরঙ্গের বেগ, এন হচ্ছে ওই তরঙ্গের ফ্রিকোয়েন্সি, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কিন্তু এখানে যদি আমরা ভি এর জায়গায় লাইট কল্পনা করি, তো লাইটের বেগ যদি সি হয়, তো সি ইকুয়াল টু কত হবে? এনের জায়গায় হবে নিউ ল্যামডা। তো সি ইকুয়াল টু নিউ ল্যামডা হবে। এটাই হচ্ছে আমাদের
নতুন সূত্র হয়ে যাবে সি ইকুয়াল টু নিউ ল্যামডা। তো এখানে দেখো সি এর মান দেওয়া আছে, যেখানে শূন্যস্থানে আলোর গতিবেগ কত 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড বা 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। তো ফ্রেন্ডস এবার দেখো এখানে বলা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অর রেডিয়েশন ডিফার উইথ রেসপেক্ট টু ওয়েভলেন্থ অর ফ্রিকোয়েন্সি। কার উপর? ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ডিফারেন্ট হচ্ছে। দ্য ওয়েভলেন্থ অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ স্পেকট্রাম ইনক্রিজ ইন দ্য ফলোয়িং অর্ডার। মানে এখানে নিচে যে অর্ডারটা দেওয়া আছে সেটা বলছে ক্রমাগত ওয়েভলেন্থটা বাড়ছে। যেমন সব থেকে প্রথমে হচ্ছে কসমিক রশ্মি, তার থেকে একটু বেশি ওয়েভলেন্থে হচ্ছে গামা রশ্মির, তার থেকেও বেশি ওয়েভলেন্থ এক্স রশ্মি, এভাবে আলট্রাভায়োলেট রশ্মি, তারপর ভিজিবল রশ্মি মানে আমরা লাইট ওয়েভ যাকে বলে থাকি, ইনফ্রারশ্মি, মাইক্রোওয়েভ আর রেডিওওয়েভ। তো ফ্রেন্ডস আমরা ট্রিক্সটা কী বলেছিলাম, ফিজিক্সে করার সময় আমি করেছিলাম যে ট্রিক্সটা তোমরা এটা এভাবে মনে রাখবে যে রেডিও মির্চি আই, এটা হবে লাভ ইউ, জেরক্স গান, এটা হবে জেরক্স গান। ঠিক আছে, এভাবে মনে রাখবে। অর্থাৎ সব থেকে বেশি তরঙ্গদৈর্ঘ্য কার? রেডিও রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি, তারপর হচ্ছে মাইক্রোওয়েভের, তারপর হচ্ছে ইনফ্রারেডের, তারপর হচ্ছে লাইট ওয়েভ, এর লাভ ভার হচ্ছে লাইট ওয়েভ, আর তারপর হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মি, তারপর হচ্ছে এক্স রশ্মি, তারপর হচ্ছে গামা রশ্মি। তোমরা যদি আবার এই কসমিক রশ্মিটা যদি আনতে চাও তাহলে পাশে কাম যোগ করে দিতে পারো, কিন্তু কসমিক রশ্মি আনতে লাগে না যদি বিষয়ক অপশানের ক্ষেত্রে গামা রশ্মি অবধি দেওয়া থাকে, যে সব থেকে যে মানে কোন রশ্মি তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম সেটা গামা রশ্মি অবধি দেওয়া থাকে। তো ফ্রেন্ডস তোমরা শুধু এই ট্রিকটা মনে রাখবে, রেডিও মির্চি আই লাভ ইউ জেরক্স গান। ঠিক আছে, তাহলেই তোমরা পরপর সিরিজটি মনে রাখতে পারবে, ওই লাইনটি মনে রাখলেই। তো এরপর দেখো প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি অফ রেডিয়েশন। প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি দেখো রেডিয়েশন সম্পর্কে। ইন 1900 ম্যাক্স প্ল্যাঙ্ক পুট ফরওয়ার্ড এ থিওরি হুইচ ইজ নোন অ্যাজ প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি। তো 1900 সালে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক একটা থিওরি দিয়েছিলেন কোয়ান্টামের উপর ভিত্তি করে, সেগুলো হয় কোয়ান্টাম থিওরি। অ্যাকর্ডিং টু দিস থিওরি রেডিয়েন্ট এনার্জি ইজ এমিটেড। রেডিয়েন্ট এনার্জি সবসময় কী করবে? এমিট করতেই থাকে, যেমন গামা রশ্মি সবসময় এমিট করতেই থাকে, এভাবে এমিট করতেই থাকছে রেডিয়েন্ট এনার্জি। Absorbed in the form of small energy packet called quanta. In case of light, this energy packet are known as photon. তো ফ্রেন্ডস বলে রাখি যে এনার্জি প্যাকেট মানে সূর্য থেকে যে মেরুদণ্ড, যদি সূর্য হয় তো সূর্য থেকে যে প্রতিনিয়ত কী করছে, মানে এনার্জি রেডিয়েন্ট করছে, সূর্য এমিট করছে, সূর্য থেকে যে এনার্জিগুলো এমিট হচ্ছে, সেই এনার্জি আসছে সূর্য থেকে, সেই এক একটা কণাকে মানে এনার্জির প্যাকেটকে ফোটন বলা হয়। প্রতিটি এনার্জি প্যাকেট বলা হয় ফোটন, মানে হচ্ছে এক একটি এনার্জি প্যাকেটকেই ফোটন বলা হয়। ওই মানে রেডিয়েশন বা রশ্মির মধ্যে যে এনার্জিটা পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফোটন বা এনার্জি প্যাকেট। তো এবার দেখো দ্য এনার্জি অফ ইচ কোয়ান্টাম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন। অর্থাৎ এনার্জিটা কার সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে? ফ্রিকোয়েন্সির সঙ্গে। অর্থাৎ কোনো রশ্মির ফ্রিকোয়েন্সি যত বেশি হবে তার এনার্জি তত বেশি হবে। তো এনার্জি প্রপোর্শনাল টু কী পেলাম? ফ্রিকোয়েন্সি। এবার আমরা যদি প্রপোর্শনাল টু চিহ্নটা তুলে দিতে পারি, সমানুপাতের চিহ্ন তুলে দিতে গেলে আমাদের একটা কনস্ট্যান্ট লাগে, সেই কনস্ট্যান্টটা এখানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট লাগায়, সেটা হচ্ছে এইচ দ্বারা প্রকাশ করি, এইচ নিউ। সুতরাং কী পেলাম? ইকুয়াল টু পেলাম এইচ নিউ। এখানে তোমরা নিউকে আবার আমরা আগে পড়লাম, কি পড়লাম? সি ইকুয়াল টু পড়লাম নিউ ল্যামডা। তো এখানে যদি তোমরা নিউকে রিপ্লেস করো কত হবে? সি ল্যামডা, সুতরাং পাবো এইচ সি বাই ল্যামডা। তো কী পেলাম? ই ইকুয়াল টু এইচ সি বা এইচ সি বাই ল্যামডা। তো এখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, এইচের একটা নির্দিষ্ট মান আছে যেটা হচ্ছে 6.625 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এটা হচ্ছে ফ্রেন্ডস এই যে জুল সেকেন্ড, এটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের একক। এটা অনেক পরীক্ষা এসেছে, জুল সেকেন্ডটা মনে রাখবে, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের একক। তো দেখো হোয়ার এইচ ইজ কল্ড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ইটস ভ্যালু ইজ 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড অ্যান্ড সি ইজ দি ভেলোসিটি অফ লাইট। যেখানে লাইটের ভেলোসিটি আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। দেখো দিস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন are expressed in terms of certain characteristic
হুইচ আর গিভেন বিলো। এবার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আমরা যেভাবে প্রকাশ করবো দেখো কয়েকটি টার্মে, সেগুলো নিচে দেওয়া হচ্ছে। স্পেকট্রাম, স্পেকট্রামকে বাংলায় বলা হয় বর্ণালী, আলোর বিভিন্ন বর্ণালী। দেখো when white light is allowed to passes through a prism, it is split into 7 colors. These 7 colors are banded is called spectrum. মানে আমরা যদি একটা সাদা রঙের রশ্মি যদি ফেলি, একটা প্রিজমের মধ্যে যদি আমরা সাদা রঙের বা হোয়াইট রঙের রশ্মি ফেললাম, সেটা কি হচ্ছে, সেই রশ্মিটি সোজা যাওয়া বাদ দিয়ে হালকা বেঁকে যাবে, এবং হালকা বেঁকে গিয়ে তোমার এভাবে করে ভেঙে যাবে, 7টি কালারে ভেঙে যাবে, এভাবে করে বর্ণালী হয়ে ভেঙে যাবে। তো ফ্রেন্ডস, এখানে তোমরা মনে রাখবে এই যে রেড কালার হবে সবারই ওপরে। এর আগের যে অনেক পুরনো ভার্সনে যে লুসেন্ট বই ছিল, সেই লুসেন্ট বইয়ে এই ছকটা কিন্তু ভুল দেওয়া ছিল। সেই পুরনো ছকে কী দেওয়া ছিল, এই উপরে ছিল ভায়োলেট আর নিচে ছিল রেড, কিন্তু এটা কখনোই না, উপরে হবে সবসময় রেড হবে আর নিচে হবে ভায়োলেট। 7টি কালারে ভেঙে যাচ্ছে, উপরে হচ্ছে রেড আর নিচে ভায়োলেট। তো প্রথমে হচ্ছে রেড, তারপর অরেঞ্জ, তারপর ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট। তো এটা মনে রাখার জন্য আমরা কী ট্রিক্স ছিল, ভিভ গিয়ার, VIVGYOR, ভিভ গিয়ারটা তোমরা মনে রাখলেই পেয়ে যাবে। ভিভ গিয়ার, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। ঠিক আছে, এভাবেই তোমরা মনে রাখতে পারো। তো ছকের দেখো বাঁদিকে কী দেওয়া আছে, যে আমরা যে একটু আগে যেটা পড়লাম, যে এনার্জির সাথে যে সম্পর্ক ই প্রপোর্শনাল টু যে মিউ হচ্ছে, সেই সম্পর্ক অনুযায়ী এখানে একটা ছক দেওয়া আছে। তো কি বললাম, সব থেকে বেশি তরঙ্গদৈর্ঘ্য কার, রেডিও ওয়েভের। দেখো রেডিও ওয়েভের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি, আর সব থেকে কম কার, কসমিক রশ্মির। তো উপর থেকে নিচে যত আসছে এখানে ছক অনুযায়ী, তত কি বাড়ছে, তরঙ্গদৈর্ঘ্য বাড়ছে। আমরা জানি তরঙ্গদৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের ব্যাস তো সমানুপাতি, তাই তরঙ্গদৈর্ঘ্য বাড়া মানেই কম্পাঙ্ক কমে যাওয়া। তাই দেখো নিচে থেকে উপরে গেলে কি হচ্ছে, কমতে থাকছে, কিন্তু এখানে যদি নিচে থেকে উপরে গেলে বাড়তে থাকছে, নিচে থেকে উপরে গেলে ফ্রিকোয়েন্সি বাড়ছে, কিন্তু তরঙ্গদৈর্ঘ্য কমছে নিচে থেকে উপরে গেলে। তো ফ্রেন্ডস দেখো, এনার্জি আর এনার্জির সাথে ফ্রিকোয়েন্সি প্রপোর্শনাল, সুতরাং এনার্জি বাড়া মানে ফ্রিকোয়েন্সিও বাড়বে। তাই কসমিক রশ্মির সব থেকে এনার্জি বেশি, এর ফ্রিকোয়েন্সিও সব থেকে বেশি, কিন্তু কসমিক রশ্মি তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম। মনে রাখবে, যে রশ্মি তরঙ্গদৈর্ঘ্য যত কম হবে তার ক্ষমতা তত বেশি হবে। যেমন এক্স রশ্মি হাড়ের ক্ষেত্রে হাড় ব্যবহার করা হয়, যেমন বিভিন্ন হাড় কোথাও ভেঙে গেলে, তো এগুলোর ক্ষেত্রে কী হয়, তরঙ্গদৈর্ঘ্য খুব কম হয়, বিভিন্ন জায়গায় ভেদ করে চলে যেতে পারে, খুব ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য, মানে ঠিক এগুলো ঠিক এভাবে চলাচল করে, এইভাবে চলাচল করে। কিন্তু অন্যান্য যে রেডিও ওয়েভ, সেগুলো ঠিক এভাবে হয়, এরকমভাবে। তো ফ্রেন্ডস, ছকটা দেখে নেবে, এরপর দেখে নাও। তো ফ্রেন্ডস, এখানে জিমান এফেক্ট আছে। তার আগে বলে দিই ফ্রেন্ডস, যে তোমরা যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকো, তো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে @কবিরুল স্টাডি, মাঝে কোনো স্পেস দেবে না, @কবিরুল স্টাডি লিখে তোমরা সার্চ করবে। তোমরা ওখানে আমার চ্যানেলের লোগো দেখতে হবে, ওখান থেকে জয়েন হয়ে নিতে পারো, অথবা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা গিয়ে জয়েন হয়ে নিতে পারো। ওখানে আমি প্রতিদিন তোমাদের প্রশ্ন দিচ্ছি। তো ফ্রেন্ডস, এবার দেখো জিমান এফেক্টটা কি, আমরা ধরো একটা প্রিজম নিয়েছিলাম, প্রিজমের মধ্যে লাইট ফেলে লাইটগুলোকে এভাবে বিভাজিত হয়ে যাচ্ছিলো, তাই তো লাইটগুলো এভাবে বিভাজিত হয়ে যাচ্ছিলো, ভেঙে যাচ্ছিলো। তো এই ভাঙা যে কোনো একটা লাইট নিয়ে যদি আমরা ওই লাইটটাকে কী করি, দেখো হোয়েন স্পেকট্রাল লাইন, ওই লাইনটাকে কী করি আমরা, অবটেইনড ফ্রম অ্যাটমিক স্পেকট্রা আর প্লেসড ইনটু ম্যাগনেটিক ফিল্ড, ওটাকে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখে দিই, ওই যে লাইটগুলো ভেঙে যাচ্ছে ওটাকে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডে রেখে দিই, দে আর স্প্লিটেড, তারা কী হবে, ভেঙে যাবে, ইন্টু নাম্বার অফ ফাইন লাইনস, খুব ছোটো ছোটো ফাইন লাইনে ভেঙে যাবে, সূক্ষ্মভাবে ভেঙে যাবে। এই যে ভেঙে যাওয়ার ঘটনা, একেই বলে থাকি আমরা জিমান এফেক্ট। তাহলে জিমান এফেক্টটা বুঝতে পারলে, ওই যে লাইনটাকে নিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ডে রেখে দিলাম, এবং সেখান থেকে ছোটো ছোটো হয়ে ভেঙে যাচ্ছে আরও ফাইন লাইনে, একে বলা হয় জিমান এফেক্ট। আর স্টার্ক এফেক্টটা কি, স্টার্ক এফেক্টটা ঠিক ওই রকমই, কিন্তু এটাকে কোথায় রাখা হচ্ছে, দেখো এটাকে ইলেকট্রিক ফিল্ডে রাখা হলো। জিমান এফেক্টটাকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয়, কিন্তু স্টার্ক এফেক্টটাকে ইলেকট্রিক ফিল্ডে রাখা হচ্ছে। দে আর স্প্লিটেড ইন্টু নাম্বার অফ ফাইন লাইনস, এটাকে বলা হয় স্টার্ক এফেক্ট। তো এগুলোও মনে রাখবে। তো এরপরে আমরা যেগুলো পড়লাম, যে পরমাণু সম্পর্কে, স্ট্রাকচার সম্পর্কে বিভিন্ন মডেল পড়লাম। প্রথমে কি পড়লাম, প্রথমে আমরা পড়েছি ডাল্টনের মডেল,
ডাল্টনের পর কী আসছে, ডাল্টনের পর হচ্ছে থমসনের মডেল। থমসন কী বলছে, মডেলকে বলা হয় প্লাম পুডিং মডেল বা তরমুজের মতো মডেল বললাম আমরা, ওয়াটারমেলন বলে থাকি, ওয়াটারমেলন মডেল। তো এরপর আসছে রাদারফোর্ড মডেল, যেটা হচ্ছে নিউক্লিয়ার থিওরি রাদারফোর্ড দিয়েছিলেন। তারপর বোরস মডেল, বোর কী দিয়েছিলেন, নিলস বোর, কনসেপ্ট অ্যান্ড কোয়ান্টাইজেশন অফ এনার্জি, কনসেপ্ট অ্যান্ড কোয়ান্টাইজেশন অফ এনার্জির দিয়েছিলেন নিলস বোর বিজ্ঞানী। তারপর দেখেন প্লাঙ্ক কোয়ান্টাম থিওরি, প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি থেকে কী পাই, ফোটন অ্যান্ড কোয়ান্টা পাই আমরা প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি থেকে। এরপর সোমারফিল্ড মডেল বা সোমারফিল্ডের তত্ত্ব থেকে কী পাই আমরা, যে ইলিপ্টিক্যাল অ্যান্ড স্ফেরিক্যাল অরবিটাল, আমাদের যে কক্ষপথ সেই কক্ষপথ কী হয়, ইলিপ্টিক্যাল আকৃতির হয় এবং স্ফেরিক্যাল হয়। তো সোমারফিল্ডের একটা ইকুয়েশন আছে, খুব বড়, সেগুলো দেখে নেবে, পরে আছে, যদিও তোমাদের এই পরীক্ষার এগুলো ইম্পর্টেন্ট না সোমারফিল্ডের ইকুয়েশন। তো এবার দেখো ডি ব্রগলি ইকুয়েশন, ডি ব্রগলি ইকুয়েশনে কী বলা হচ্ছে, ডুয়েল নেচার অফ ইলেকট্রন, ডুয়েল নেচার অফ ইলেকট্রন দিয়েছিলেন ডি ব্রগলি। এরপর হচ্ছে হাইজেনবার্গের আনসারটেনিটি প্রিন্সিপাল, হাইজেনবার্গের আনসারটেনিটি প্রিন্সিপাল হচ্ছে এক্স্যাক্ট পজিশন অ্যান্ড মোমেন্টাম ক্যান নট বি ডিটারমাইন সিমুলটেনিয়াসলি, অর্থাৎ এক্স্যাক্ট পজিশন অ্যান্ড মোমেন্টাম একই সাথে কোনো একটা ইলেকট্রনের নির্দিষ্ট অবস্থান এবং তার ভরবেগ কখনোই বলা সম্ভব নয়, এটা বলেছিলেন বিজ্ঞানী হাইজেনবার্গ। একে বলা হয় হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি হাইজেনবার্গের। এরপর দেখো, এরপর হচ্ছে, তো ফ্রেন্ডস এরপর দেখো স্ক্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন, সেটা হচ্ছে ওয়েভ নেচার অফ ইলেকট্রন, এখান থেকে পাই। তো এরপরে যেটা নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে আছে কোয়ান্টাম নাম্বার, পুরনো সিলেবাসের বইটা ছিল না, কোয়ান্টাম নাম্বার। তো কোয়ান্টাম নাম্বার ফ্রেন্ডস অনেকটা বড়, এটা খুব সংক্ষেপে দেওয়া আছে। কোয়ান্টাম নাম্বার বুঝতে গেলে তো অনেকটা ব্যাপার আছে। তোমরা ক্লাস 11-এর বইয়ে, তোমরা বর্তমানে ক্লাস 11-এর যে কেমিস্ট্রি বই আছে সেখানে তোমরা কোয়ান্টাম নাম্বারটা ডিটেলসে পেয়ে যাবে ক্লাস 11-এর কেমিস্ট্রি বইয়ে, অথবা ইউটিউবে সার্চ করে কোয়ান্টাম নাম্বার সম্পর্কে দেখে নিতে পারো বড় করে। তো আমি ফ্রেন্ডস এখানে সংক্ষেপে দেওয়া আছে, আমি বলে দিচ্ছি। কোয়ান্টাম নাম্বারকে 4টি ভাগে ভাগ করা হয়, তো সেগুলো দেখো পড়তে আমি বলে দিচ্ছি তোমাদের কোয়ান্টাম নাম্বার সম্পর্কে। দেখো কোয়ান্টাম নাম্বারকে যে 4টি ভাগে ভাগ করা হচ্ছে সেগুলো প্রথমে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, পরে হচ্ছে অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার, একটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, একটা হচ্ছে প্রথমটা বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, আর একটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আর একটা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো ফ্রেন্ডস এগুলো কি আমি একটু বলে দিচ্ছি। দেখো যেগুলো দেওয়া আছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটার সাহায্যে কী জানা যায়, ইট ডেসক্রাইব দ্য শেপ, সাইজ অ্যান্ড এনার্জি, শেপ, সাইজ অ্যান্ড এনার্জি জানা যায় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাহায্যে। অফ দি সেল অফ হুইচ ইলেকট্রন বিলং টু ইট ডিনোটেড বাই এন, হোয়ার এন ইকুয়াল টু 1 2 3 4, অর্থাৎ যে প্রথম কক্ষ, এটা মনে করো পরমাণু নিউক্লিয়াসের বাইরে আবর্তন করছে, প্রথম কক্ষকে ধরো কে কক্ষ বলা হলো, পরেরটাকে এল কক্ষ বলা হলো, তারপরের কক্ষটাকে এম কক্ষ বলা হলো, এভাবে আলোচনা করা হয় প্রিন্সিপাল কোয়ান্টামের সাহায্যে। প্রথমটাকে কে কক্ষ, তারপরেরটাকে এল, এম, এন, ও, পি, কিউ, এভাবে চলতে থাকে। তো এরপরে মুখ্য কোয়ান্টাম সংখ্যার পরে এটা গৌণ কোয়ান্টাম সংখ্যার মধ্যে কী পড়ছে দেখো, অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার, ইট ডিটারমাইন্স দ্য শেপ অফ ইলেকট্রন ক্লাউড অ্যান্ড নাম্বার অফ সাবসেল ইন সেল, এখানে মানে নির্দেশ করছে এক একটা সেলের মধ্যে, মানে এটা একটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে এখানে একটা কে কক্ষ আছে, সেই কে কক্ষের মধ্যে আবার যে বিভিন্ন সাবসেল পাওয়া যায় সেটাকে নির্ধারণ করে গৌণ কোয়ান্টাম নাম্বার, গৌণ কোয়ান্টাম সংখ্যা। তো এই সাবসেলগুলো কী কী, এসপিডিএফ। তো ফ্রেন্ডস এস কক্ষ কেমন হয়, এস কক্ষ ঠিক এরকম থাকে একটা। পি কক্ষ কেমন থাকে, পি কক্ষে ঘর থেকে 3টে, 1 2 3টে কক্ষে পি কক্ষে। ডি কক্ষে করা থাকে, ডি কক্ষে থাকে 5টা ঘর, 1 2 1 2 3 4 5, 1 2 3 4 5, ডি কক্ষে 5টা থাকে, ঠিক এভাবে। এরপর এফ কক্ষে থাকে। তো ফ্রেন্ডস এভাবে করে নির্দেশ করা হয় এক একটা। প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে এস কক্ষের ঘর, এটা পি কক্ষের ঘর, এটা ডি কক্ষের ঘর,
এভাবে করে নির্দেশ করা হয়। এগুলো হচ্ছে গৌণ কোয়ান্টাম নাম্বারের মধ্যে পড়ে। তো গৌণ কোয়ান্টাম নাম্বার কোথা থেকে বিস্তৃতি, এর হচ্ছে 0 থেকে n-1 অবধি ধরা হয়। l = 0 থেকে n-1। তো এল কি, এগুলো যদি তোমরা জানতে চাও ক্লাস 11 বইয়ে দেখে নিতে পারো, অথবা আমি বললে আমি তোমাদের ডিটেলস এগুলো বুঝিয়ে দিতে পারি, অথবা ভিডিও তোমরা কমেন্ট করলে আমি ডিটেলসে বলে দিতে পারি সব ক্লাস 11 বইতে। তো এরপর দেখো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটি কি? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার দেখো, ইট ডিটারমাইন্স দ্য orientation of subcell. The value of m can have from -l to +l including 0, that is m = 2l + 1। অর্থাৎ ফ্রেন্ডস এখানে মনে রাখবে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে যেটা হয় সেটা -l থেকে মাঝে 0 থাকে এবং তারপর +l অবধি ধরা হয়। এবং যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এটার ফর্মুলা হচ্ছে m = 2l + 1। এখান থেকে তোমরা বের করে নিতে পারবে l এর নির্দিষ্ট মান বসিয়ে। এল এর মান তোমরা এখান থেকেই পেয়ে যাবে, এখান থেকে তোমরা এল এর মান পেয়ে যাবে, কোন কক্ষের কত এল এর মান হবে গৌণ কোয়ান্টাম নাম্বার থেকে পেয়ে যাবে। এরপরে হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন সংখ্যা। তো ঘূর্ণন সংখ্যা এটা অ্যাকচুয়ালি কী নির্দেশ করে? এটা নির্দেশ করে যে কোনো একটা ইলেকট্রন সেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, সেটা নির্দেশ করে স্পিন কোয়ান্টাম নাম্বার সাহায্যে। দেখো, ইট রিপ্রেজেন্ট দ্য ডাইরেকশন অফ ইলেকট্রন স্পিন অ্যারাউন্ড ইটস ওন অ্যাক্সিস। ইট হ্যাজ s = +হাফ। যদি +হাফ হয় তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, এবং যদি s = যদি -হাফ হয় তাহলে সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। এটাই জানা যায় আমরা স্পিন কোয়ান্টাম নাম্বারের সাহায্যে। তো ফ্রেন্ডস এবার হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, যাকে বাংলায় বলা হয় পাউলির অপবর্জন নীতি। পাউলির অপবর্জন নীতি। তো পাউলির অপবর্জন নীতিটা কি বলছে? অ্যাকর্ডিং টু দিস প্রিন্সিপাল, এই প্রিন্সিপালের মতে all the four quantum number for any two electrons in an atom cannot be identical। অর্থাৎ পাউলির অপবর্জন নীতির সাহায্যে কি বলছে যে অল ফোর কোয়ান্টাম নাম্বার, এই যে 4টি কোয়ান্টাম নাম্বার আছে, এই 4টি কোয়ান্টামের নাম্বারের মধ্যে যে কোনো দুটি ইলেকট্রনের কখনোই আইডেন্টিক্যাল হবে না, অর্থাৎ কখনো সমদশায় থাকতে পারবে না। একটা ইলেকট্রন যদি এইদিকে ঘোরে, একটা ইলেকট্রন অবশ্যই এর দিকে থাকতে হবে। মানে একটা ইলেকট্রনের সঙ্গে অপর ইলেকট্রন কখনোই মিলবে না, কখনোই সমদশায় থাকতে পারে না। এটাই বলেছিলেন বিজ্ঞানী পাউলি, তিনি এটা দিয়েছিলেন, তাই তেনার নাম অনুসারে এটা হচ্ছে পাউলির অপবর্জন নীতি, যে 4টি কোয়ান্টাম নাম্বারের মধ্যে দুটি ইলেকট্রন কখনো সমদশায় থাকতে পারবে না। তো এরপর দেখো হুন্ডস রুল। হুন্ডস রুলে কী বলা হচ্ছে দেখো, দিস রুল ইজ স্টেট দ্যাট ফিলিং অফ ইলেকট্রনস ইন অরবিটাল ফার্স্ট টেক প্লেস সাইনলি আফটার দ্যান পেয়ারিং অফ ইলেকট্রন টেক প্লেস। ফর এক্সাম্পল, এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখো আমি ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি হুন্ডস রুলে অ্যাকচুয়ালি কী বোঝাতে চেয়েছে। তো এখানে প্রথমে বললাম, প্রথমে কি হয় এস কক্ষ, তো এখানে পি দেওয়া আছে, মনে করো প্রথমে এস কক্ষ, এস কক্ষে কটা ঘর থাকে? একটি ঘর। পি কক্ষে কটা ঘর থাকে? পি কক্ষে 3টি ঘর থাকে, 1, 2, 3টে ঘর। তো মনে করো কোনো একটা ইলেকট্রন আসলো, কোনো একটা ইলেকট্রন প্রথমে এস কক্ষে আসলো এভাবে। তো এর পরে যদি আমরা এই এস কক্ষে যদি আবার একটা ইলেকট্রন আনতে চাই, তো সেই ইলেকট্রনটা কি বললাম কখনোই সমদশায় থাকতে পারবে না, মানে এই ইলেকট্রনটা কখনোই আর এরকম অভিমুখে হবে না। তাহলে কেমন হবে? ঠিক এর বিপরীত অভিমুখে, ঠিক এভাবে হবে। অর্থাৎ কালারটা একটু চেঞ্জ করে যদি তোমাদের দেখিয়ে দিই আমি, একটা ইলেকট্রন যদি এভাবে ঘোরে তাহলে অপর ইলেকট্রনটা ঠিক এই দিকে ঘুরবে, মানে একটা ইলেকট্রন যদি এভাবে যায় অপর ইলেকট্রন এভাবে, একটা ইলেকট্রন যদি এভাবে ঘুরে অপরটা এভাবে যাবে। তো এখানে ফ্রেন্ডস পি কক্ষে ম্যাক্সিমাম 6টি ইলেকট্রন থাকতে পারবে, একটা ঘরে সর্বোচ্চ 2টো করে ইলেকট্রন থাকতে পারে, একটা ঘরে 2টো করে। তো ফ্রেন্ডস এই যে P3 মানে 3টে ইলেকট্রন, P2 মানে 2টো ইলেকট্রন আছে, P4 মানে 4টি ইলেকট্রন। দেখো প্রথমে ফ্রেন্ডস বলে রাখি যে সবসময় একটা করে 3টি ইলেকট্রন থাকলো এভাবে, মানে স্টেবল হওয়ার চেষ্টা করবে, এটাকে বলা হয় হাফ ফিল্ড অবস্থা, এটাকে বলা হয় হাফ ফিল্ড অবস্থা। আর যদি এভাবে হয় তারপর এভাবে আসবে, তারপর এভাবে আসবে ফুল ফিল্ড। প্রথমে সবসময় কী করবে? প্রথমে হাফ ফিল্ড করবে, প্রথমে এভাবে করার চেষ্টা করবে, 3টে ইলেকট্রন দিলাম, তারপর আবার একটা ইলেকট্রন দিলাম, সেটা উল্টে যাবে, এটা উল্টে যাবে, এটা উল্টে যাবে। প্রথমে হাফ ফিল্ড হবে, তারপর ফুল ফিল্ড করার চেষ্টা করবে। তো ফ্রেন্ডস যেখানে দেখো পি 5টি ইলেকট্রন মানে এভাবে দেওয়া আছে, পি 4টি ইলেকট্রন মানে এভাবে দেওয়া আছে, 3টে ইলেকট্রন এভাবে দেওয়া আছে, 2টো ইলেকট্রন এভাবে দেওয়া আছে। তো এখানে যদি পি 6টা ইলেকট্রন করতে চাই তাহলে শেষে একটা ইলেকট্রন এভাবে হয়ে যাবে, এবং ম্যাক্সিমাম পি কক্ষে 6টা ইলেকট্রনই থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না।
এস কক্ষে সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকতে পারবে। ডি কক্ষে ঠিক এভাবে 10টি ইলেকট্রন থাকতে পারবে। এফ কক্ষে 14টি ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ, ঠিক এভাবে। এরপর দেখো ফ্রেন্ডস, আফবাউ প্রিন্সিপাল বা আফবাউ নীতি কী বলা হচ্ছে। আফবাউ নীতি হচ্ছে যে এই যে আমরা পেলাম এস কক্ষ, পি কক্ষ, এগুলো একটা নির্দিষ্ট সজ্জাক্রমে সাজানোর নিয়ম দেয়। ঠিক এভাবে সাজানো হয় আফবাউ নীতিতে। এই দেখো থাকলো 1s, এরপর লেখা হয় 2s 2p, তারপর থাকলো 3s 3p 3d। এবার এভাবে যদি তোমরা করো ঠিক এভাবে আসবে আফবাউ নীতি এভাবে, 1s হলো, 2s হলো, 2p 3s, তাই তো? সরি, এভাবে করে ভেঙে ভেঙে এখনও 4 অবধি সাজাতে হবে, তবে কি আসবে 1s। তো এভাবে তোমাদের ক্রমটা সাজানো হয়েছে ইনক্রিজিং অর্ডারে। মানে কীভাবে হয় 1s, তারপর 2s 2p, তারপর 3p 4s 3d 4p 5s, ঠিক এভাবে করে একটা সজ্জাক্রমে সাজাতে থাকছে। যেমন আমরা যদি বলি, আমরা যদি যে কোনো একটা উদাহরণ নিলাম, মানে আমরা নিলাম সোডিয়াম কত হয় 11। তো সোডিয়ামকে যদি আমরা লিখতে চাই কীভাবে লিখব, 1s2 2s2 2p6 তারপর 3p1, মানে কত হচ্ছে দেখো, এই দেখো 2টো ইলেকট্রন, এই দুটো 4টি ইলেকট্রন, আর 10টি ইলেকট্রন, 11টি ইলেকট্রন হয়ে গেল। ঠিক এভাবে আমরা লিখব। অর্থাৎ সোডিয়ামের বাইরের কক্ষে কতটা ইলেকট্রন আছে, 1টি ইলেকট্রন আছে। এখান থেকে আমরা বলে দিতে পারি সোডিয়ামের বাইরের কক্ষে 1টি ইলেকট্রন আছে, বাকিগুলো সব ফুলফিল হয়ে গেছে, বাইরের কক্ষে 1টি ইলেকট্রন আছে। তো ফ্রেন্ডস, এর পরের আছে পিরিয়ডিক ক্লাসিফিকেশন, যেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তোমাদের যে কোনো সমস্যা হলে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবে, তোমাদের যে কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। ধন্যবাদ।